১৯৩৩ সালের নভেম্বর মাসে ২০ বছর বয়সী এক অভিজাত যুবক অমরেন্দ্র চন্দ্র পাণ্ডে কলকাতার একটি ভিড়ভাট্টা রেলওয়ে স্টেশনের মধ্যে দিয়ে হাঁটছিলেন। হঠাৎ এক অচেনা ব্যক্তি তার গায়ে ধাক্কা দিলে তিনি তার হাতে একটি তীব্র সূচ ফোটার মতো অনুভূতি পান। কয়েকদিনের মধ্যেই তিনি মারা যান। কোনো গুলি বা ছুরি ব্যবহার করা হয়নি। অস্ত্রটি ছিল জৈবিক। খুনি তাকে ইঞ্জেকশনের মাধ্যমে ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া প্রবেশ করায়, যা বুবনিক প্লেগ রোগের জন্য দায়ী। পরবর্তীতে দুজন ব্যক্তিকে এই হত্যার ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হলেও যে ব্যক্তি স্টেশনে অমরেন্দ্রের হাতে সরাসরি সিরিঞ্জ ঢুকিয়েছিল তাকে কখনো শনাক্ত করা যায়নি, ধরা তো দূরের কথা। ৩ বছর পরে কলকাতা হাইকোর্ট এই মামলার রায় পুনর্বিবেচনা করে। এটি এমন এক আইনি সংঘর্ষে পরিণত হয় যেখানে পরিস্থিতিগত প্রমাণের সীমা চরম পর্যায়ে পরীক্ষা করা হয়। এই বিচার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে: অপরাধ আইনে কি কেবল কাগজপত্রের ধারাবাহিকতা এবং ফরেন্সিক মাইক্রোবায়োলজি সরাসরি অস্ত্রের প্রমাণ ছাড়াই দোষ প্রমাণ করতে পারে? অভিযোগ পক্ষ প্রথমে একটি স্পষ্ট উদ্দেশ্য তুলে ধরে। অমরেন্দ্র এবং তার সৎ ভাই বেনেন্দ্রের মধ্যে বিশাল সম্পত্তি ও যৌথ ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তীব্র আইনি বিরোধ চলছিল। এরপর তারা একটি যৌক্তিক কাঠামো তৈরি করে ষড়যন্ত্রের পুরো চিত্র তুলে ধরে। তদন্তে জানা যায় বেনেন্দ্র এবং এক ল্যাব সহকারী তরনাথ বোম্বেতে গিয়েছিল। তরনাথ ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সংক্রামক রোগ হাসপাতাল থেকে প্লেগ ব্যাকটেরিয়ার জীবন্ত নমুনা সংগ্রহ করে এবং সেগুলো নিয়ে পালিয়ে যায়। হত্যার ঘটনা ঘটে হাওড়া স্টেশনে। পরিবারের সদস্য এবং বেনেন্দ্রের উপস্থিতিতে অমরেন্দ্র জানান ভিড়ের মধ্যে একজন অচেনা ব্যক্তি তাকে সূচ ফোটায়। পরে অসুস্থ হয়ে পড়লে তার রক্তের নমুনা ট্রপিক্যাল মেডিসিন স্কুলে পাঠানো হয়। পরীক্ষায় ব্যাকটেরিয়া চিহ্নিত করা হয় এবং সাদা ইঁদুরে প্রয়োগ করে নিশ্চিত করা হয় যে এটি ইয়ারসিনিয়া পেস্টিস। এই ধারাবাহিক প্রমাণের মাধ্যমে অভিযোগ পক্ষ যুক্তি দেয় যে তারা অপরাধীর উদ্দেশ্য ও কার্য সম্পাদন দুটিই প্রমাণ করতে সক্ষম হয়েছে, এমনকি সরাসরি খুনির উপস্থিতি ছাড়াই। প্রতিরক্ষা পক্ষ ভিন্ন যুক্তি দেয়। তারা বলে ভিড়ভাট্টা জায়গায় সংক্রমিত পিশুর কামড়ে স্বাভাবিকভাবেই প্লেগ হতে পারে, কিন্তু তথ্য বলছে এই ঘটনার আগের ৩ বছরে কলকাতায় একটিও প্লেগের ঘটনা নথিভুক্ত হয়নি। তাছাড়া ডাক্তাররা শরীরে একটি পরিষ্কার সূঁচের দাগ খুঁজে পান, যা পোকামাকড়ের কামড়ের সম্ভাবনাকে পুরোপুরি বাতিল করে। তবুও প্রতিরক্ষা পক্ষের একটি শক্তিশালী আইনি যুক্তি ছিল। অভিযোগ পক্ষ কখনো সিরিঞ্জটি উদ্ধার করতে পারেনি এবং কোনো প্রত্যক্ষ সাক্ষীও দিতে পারেনি যে বিনয়েন্দ্র বা তরুনাথ সরাসরি ইঞ্জেকশন প্রয়োগ করেছে। এই কারণে পুরো বিষয়টি আপিল কোর্টে গড়ায়। শুধু পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে কি দোষী সাব্যস্ত করা সম্ভব? আপিলে প্রতিরক্ষা পক্ষ দাবি করে বিচারক জুরিদের প্রভাবিত করেছিলেন এবং এমন কিছু অনুমান ভিত্তিক প্রমাণ শুনতে দিয়েছিলেন, যেমন বেনেন্দ্র নাকি আগে তার ভাইকে টিটেনাস ব্যাকটেরিয়া দিয়ে মারার চেষ্টা করেছিল। হাইকোর্ট আইন অনুযায়ী এসব অগ্রহণযোগ্য প্রমাণ বাদ দিয়ে প্রশ্ন তোলে, যা বৈধভাবে প্রাপ্ত প্রমাণ আছে তা কি সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে যথেষ্ট? আদালত সিদ্ধান্ত নেয় প্রক্রিয়াগত ভুল থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে অভিযুক্তকে নির্দোষ প্রমাণ করে না। মূল বিষয় হল বাকি প্রমাণ কতটা শক্তিশালী। সব অগ্রহণযোগ্য তথ্য বাদ দেওয়ার পরও দেখা যায় বোম্বে থেকে প্লেগ ব্যাকটেরিয়া সংগ্রহের কোনো বৈধ ব্যাখ্যা প্রতিরক্ষা দিতে পারেনি। এছাড়া মৃত্যুর কারণও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ছিল। ফলে আদালত রায় দেয় যে এই পরিস্থিতিগত প্রমাণ যথেষ্ট শক্তিশালী এবং এটি হত্যার ষড়যন্ত্র প্রমাণ করে। তবে শাস্তির ক্ষেত্রে আদালত দ্বিধায় পড়ে, কারণ যে ব্যক্তি সরাসরি ইঞ্জেকশন প্রয়োগ করেছিল সে অজ্ঞাতই থেকে যায়। তাই মৃত্যুদণ্ড কার্যকর করার মতো পূর্ণ নিশ্চিততা আদালত পায়নি। ফলস্বরূপ মৃত্যুদণ্ড কমিয়ে বিনয়েন্দ্র ও তরনাথকে আন্দামানের সেলুলার জেলে আজীবন কারাদণ্ড দেয়া হয়। ভারত স্বাধীন হওয়ার পর সাধারণ ক্ষমার মাধ্যমে বিনয়েন্দ্র মুক্তি পায়। পরে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়। ১৯৩৬ সালের এই রায় একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করে। জৈবিক অস্ত্র এবং পরিস্থিতিগত প্রমাণভিত্তিক হত্যাকাণ্ডের বিচারে এটি একটি উচ্চমানের মানদণ্ড তৈরি করে। এই মামলা প্রমাণ করে সঠিকভাবে সংযুক্ত বৈজ্ঞানিক প্রমাণ এবং কাগজপত্রের ধারাবাহিকতা থাকলে এমনকি অদৃশ্য অস্ত্র ব্যবহার করেও হত্যার দোষ প্রমাণ করা সম্ভব।